মনে রাখিস, যদি কোনোদিন এই এহসান পরিবারের কোনো সদস্য তোর মতো ভুল করে বা করার চেষ্টাও করে, তাহলে আমি কবির এহসান আজ সকলের সামনে কথা দিলাম, তার সাথে এই পরিবারের সকল সম্পর্ক সেখানে সেই মুহূর্তেই শেষ হবে এবং এই এহসান বাড়ির দরজা তার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর একটা কথা, সবাই কান খুলে শুনে রাখো, এই পরিবারের কেউ যদি ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করে কিংবা রাখার চেষ্টা করে, সে আমার মরা মুখ দেখবে। এটাই আমার এই কবির এহসানের ওয়াদা। না ভাইজান, আল্লাহর দোহাই লাগে ও কথা মুখেও এনো না। তোমরা ছাড়া আমার যে আর কেউ নেই। মা বাবার পরে তোমরাই যে আমার সব। আমাকে শেষবারের মতো মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। পা ধরে কাঁদতে কাঁদতে বলল, চলে যা এখান থেকে, আর কোনোদিনও এবারের চৌকাঠ মারাবার দুঃসাহসও করবি না। পা থেকে হাত দুটো ছাড়াতে ছাড়াতে বললেন কবির এহসান। ভাইজান, আমার কথাটা শোনো। ভাইজান, ভাইজান। চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন মহিলাটা। চলে যা, চলে যা। হঠাৎ করে ধরফড়িয়ে ঘুম থেকে উঠলেন কবির এহসান। উঠে বুঝতে পারলেন তিনি আবারও সেই দুঃস্বপ্ন দেখেছেন। পাশে তার স্ত্রী জুবাইদা এহসান এতক্ষণ গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে স্বামীর এরূপ ধরফড়িয়ে ঘুম থেকে উঠে পড়ার কারণে তার ঘুমও এতক্ষণে ছুটে গেছে। হন্তদন্ত হয়ে স্বামীর কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন জুবাইদা বেগম। কি গো, কি হলো তোমার? শরীর খুব খারাপ লাগছে? আবারও কি তোমার প্যানিক অ্যাটাক হলো নাকি? চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলে নিজ স্বামীর বুকে উঠে হাত দিয়ে মালিশ করতে লাগলেন। ইতোমধ্যে কবির সাহেব ঘেমে নিয়ে একাকার। স্ত্রীর দুশ্চিন্তা দেখে অবশেষে মুখ খুললেন তিনি। আহ, এত চিন্তা করো না তো জবা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। এই বলে স্ত্রীকে আশ্বাস দিতে লাগলেন তিনি। আর পরক্ষণেই মনে মনে ভাবলেন, না জানি আল্লাহ কবে তাকে এই দুঃস্বপ্নগুলো থেকে রেহাই দিবেন, নাকি এই দুঃস্বপ্নগুলো আবারও কিছু অতীতের পুনরাবৃত্তি ঘটানোর অশনি সংকেত বয়ে আনছে। না, আর ভাবতে পারলেন না তিনি। ইতোমধ্যেই বুকের বাঁ পাশটাই কেমন যেন চিনচিনিয়ে উঠছে। তাই নিজেকে একটু ধাতস্থ করে স্ত্রীকে বললেন, এক গ্লাস পানি দাও তো জবা, আর সাথে ড্রয়ার থেকে একটা ট্যাবলেটও দিও। জুবাইদা বেগম শোনার সাথে সাথে পানি এবং ঔষধ এগিয়ে দিলেন এবং চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, ওগো, তোমার কি বুকে ব্যথা করছে? আমি কি রোদকে একটা কল করব? স্ত্রীর মুখে এরূপ কথা শুনে কবির সাহেব তাড়াতাড়ি করে বলে উঠলেন, আরে না না, কি করছো কি? ছেলেটা সারাদিন ক্লান্ত থাকে, তাকে এখন আর ডিস্টার্ব করো না। আর তাছাড়া এখন ওই দেশে হয়তো রাত, ও হয়তো এতক্ষণে শুয়ে পড়েছে, কেননা এখন প্রায় ভোর হতে চলল। তার উপর এখন আমার এই অবস্থা শুনলে ছেলেটা খামোকা টেনশন করবে, তাই ওকে এখন আর কল দিও না। আর এটা ওই আর কি, একটু একটু ব্যথা, যেহেতু ওষুধ খেয়েছি সেরে যাবে আশা করি, তুমি চিন্তা করো না তো। স্বামীর মুখে এরূপ কথা শুনেও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারলেন না জুবাইদা বেগম। কিন্তু এই মুহূর্তে ঠিক কী করবেন তাও বুঝতে পারছেন না। তাই আর তার সাথে তর্কে গেলেন না তিনি। পর মুহূর্তেই ভাবলেন, সকালে উঠে না হয় একবার ছেলের সঙ্গে এ বিষয়ে কথা বলে নেবেন। এসব ভেবেই বিছানায় স্বামীর পাশে শুয়ে তার মাথায় হাত বোলাতে লাগলেন। কবির সাহেব এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। পর মুহূর্তে স্মৃতির দৃশ্যপটে আজ থেকে 11 বছর আগের দৃশ্যগুলো ভেসে উঠতে শুরু করলো। চলুন আগে সকলের পরিচয় জানা যাক। এহসান ভিলা নামে যেমন সকলের কাছে পরিচিত, ঠিক তেমনই কর্মের দিক থেকেও সমাজে এহসান পরিবারের বেশ আলাদাই একটা সুপরিচিতি আছে। জনাব মোহাম্মদ খায়রুল এহসান তিনি নির্মাণ করেছেন এই ভিলা। তিনি ছিলেন তৎকালীন সময়ের সুখ্যাতি সম্পন্ন চেয়ারম্যান। সমাজে তার ন্যায় বিচারের জন্য তার বেশ নাম ডাক ছিল। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার স্ত্রী ফজিলাতুন্নেসা এহসান, তার সন্তান 6 জন, 4 ছেলে 2 মেয়ে। তার বড় ছেলের নাম মোহাম্মদ কবির এহসান, একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী জুবাইদা এহসান,
এই দম্পতি রয়েছে এক ছেলে এবং এক মেয়ে। ছেলে ইফতেখার এহসান রৌদ্র, মেয়ে তাসনিয়া এহসান রুহি। খায়রুল এহসানের দ্বিতীয় ছেলে মোহাম্মদ সাব্বির এহসান, তিনিও বড় ভাইয়ের মতন পারিবারিক ব্যবসায় নিয়োজিত আছেন। তার স্ত্রী রাফিয়া এহসান একজন গৃহিণী। এই দম্পতিরও 2 সন্তান, এক ছেলে ও এক মেয়ে। ছেলে ইশতিয়াক এহসান অনিক এবং মেয়ে তাফসিরা এহসান অরিন। খায়রুল এহসান এর তৃতীয় সন্তান আমরিন এহসান। চতুর্থ সন্তান জনাব মোহাম্মদ তায়েফ এহসান, একজন পুলিশ কর্মকর্তা। তার স্ত্রী মাইমুনা এহসান। তাদের রয়েছে 2 যমজ মেয়ে, আহিয়া এহসান এবং মাহিয়া এহসান। দুজনেই সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। খায়রুল সাহেবের 5মতম সন্তান মোহাম্মদ তাশরিক এহসান, তিনি একজন সরকারি ভার্সিটির প্রফেসর। তার স্ত্রী রায়সা এহসান। তাদের রয়েছে এক ছেলে তাকবির এহসান পুতুল, সবে ক্লাস 8-এ পড়ে। সবশেষে রয়েছেন মাহমুদা মেহেরিন এহসান। তার স্বামী সেনাবাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর। তাদের রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ছেলে রাতুল ও মেয়ে রিমি এহসান। বাড়ির মুখ্য কর্তা জনাব মোহাম্মদ কবির এহসান। তিনি যা বলবেন তাই যেন এই বাড়ির শেষ কথা। অবশ্যই এর কারণও আছে বইকি। খায়রুল এহসান সাহেব যখন হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যান, তখন কবির এহসান সবে অনার্স 3য় বর্ষের ছাত্র। বাবা মারা যাবার পর পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। তখন তিনি পরিবারের দায়িত্ব কাঁধে নিতে পড়াশোনা ত্যাগ করে নিজের বাবার রেখে যাওয়া টাকা পয়সা দিয়ে একটা ছোটোখাটো ব্যবসা দাঁড় করায়। পরবর্তীতে তার কঠোর পরিশ্রমে আজ সমাজে তিনি একজন বিশিষ্ট সফল ব্যবসায়ী। এত ত্যাগ স্বীকার করার পরও তিনি তার ভাই বোনদের কোনো কিছুর কমতি বা কষ্ট দেননি। সকলকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তার এই অবদান যে সকলের অবগত, যার জন্য পরিবারের সকলের শ্রদ্ধার পাত্র তিনি। অতীত সব কিছুই ভালো চলছিল। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলের কাছে এহসান পরিবার হচ্ছে যৌথ পরিবারের রোল মডেল। কিন্তু হঠাৎ একটা ঝড় চলে আসে এই আদর্শ পরিবারে। বয়ে আনে কিছু দুঃখ, কিছু বিচ্ছিন্ন বেদনা। জনাবা ফজিলাতুন্নেসা এহসান হঠাৎ করে হার্ট অ্যাটাক করেন এবং কয়েকদিন চিকিৎসাধীন থেকে মারা যান। তারপর থেকে পরিবর্তন হয়েছে অনেক কিছু। বদল হয়েছে কিছু সদস্যদের বৈশিষ্ট্য, বদল হয়েছে এহসান পরিবারের কিছু নিয়ম। তখন কবির সাহেবের বড় ছেলে রৌদ্র সবে ক্লাস 1-এ পড়ে। তারপর কেটে যায় অনেক বছর। নদীর স্রোতের সাথে সময়ও যেন নিজের তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে থাকে। গ্রীষ্মের এক রৌদ্রময় দিনে দুপুরের কাঠফাঁটা রোদের প্রখরে শহুরে মানুষদের জীবন যেন অতিষ্ঠ প্রায়। তবুও নিজ নিজ জৈবিক চাহিদায় কত মানুষই যে এই রোদ মাথায় নিয়ে নিজ নিজ কাজের গন্তব্যে যাচ্ছেন। কিন্তু এত সবের মাঝেও আজ এহসান পরিবারের সকলের মাঝে রয়েছে ভিন্ন এক উৎকণ্ঠা। সকল সদস্য, গৃহিণীরা বাদে অবশ্যই, একসঙ্গে বসে আছেন বাড়ির বড় সুসজ্জিত ড্রয়িং রুমে। তার পাশে রয়েছে বাড়ির ডাইনিং রুম। তার কিছুটা দূরত্বে আছে বড় একটা কিচেন রুম, যেখানে আপাতত বাড়ির গৃহিণীরা বিশেষ কিছু রাঁধতে ব্যস্ত। বলা বাহুল্য, এই বাড়ির কর্তাদের মতোই এই বাড়ির গৃহিণীদের মধ্যে রয়েছে অসম্ভব ভালো বন্ধন। অবশ্য এর মূলে রয়েছে সকলের মন মানসিকতা। জুবাইদা বেগম এবং রাফিয়া বেগম হচ্ছেন বেস্ট ফ্রেন্ড। তাদের বন্ধুত্বের গণ্ডি যে স্কুল পেরিয়ে এখন অবধি। জুবাইদা বেগম এই বাড়িতে বউ হয়ে আসার পর 2 বছরের মধ্যে সাব্বির সাহেবের জন্য পাত্রী দেখা শুরু হয়। কেননা কবির সাহেব নিজ পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে একটু বয়স করেই বিয়ে করেন। যখন সাব্বির সাহেবের জন্য মেয়ে দেখা হচ্ছিল, তখন জুবাইদা বেগমই রাফিয়া বেগমের কথা শ্বশুর শাশুড়িকে বলে এবং তার কথা মতো রাফিয়া বেগমকেই সাব্বির এহসানের বউ করে আনা হয়। অবশ্য রাফিয়া বেগমকে অপছন্দ করবারও কোনো কারণ নেই। দুধে আলতা গায়ের রং এবং বড্ড ভালো মিশুক প্রকৃতির হওয়ায় সকলের বেশ পছন্দের তিনি। তাদের বিয়ের প্রায় 5 বছর পর এই বাড়ির বউ করে আনা হয় মাইমুনা বেগমকে। তিনিও যেন বোনের মতন যাদের পেয়ে বড্ড খুশি। খুব তাড়াতাড়ি তাদের সাথে বোনের মতো মিলেমিশে চলতে শিখে গেলেন তিনি। তার বেশ 2 কি 3 বছর পর বাড়ির ছোট ছেলে বিয়ে করে আনে রায়সা বেগমকে। অন্য যাদের চেয়ে ছোট এবং একটু চাঞ্চল হওয়ায় সকলেই তাকে স্নেহ করে। তিনিও তার যাদেরকে ভীষণ সম্মান করেন। মাঝে মাঝে তো ভেবেও বসেন, এরা কি আসলেই একে অপরের যা নাকি আপন বোন। ভাগ্যিস আর 5টা বাড়ির যাদের মতন না তারা, তার যাগুলো।
বাড়িতে জুবাইদা আর রাফিয়া বেগমের রান্নার হাত বেশ ভালো। বেশিরভাগ রান্নাই তারা করেন। মাইমুনা বেগম রান্না পারলেও তাকে ততটা করতে দেন না তারা। আর রাইসা বেগমকে তো আরও আগেই রান্না করতে দেন না তারা। তিনি যাদের ওই টুকটাক কিছু সাহায্য করে রান্নার বাহিরে, এই আর কি। আপাতত সকলেই ভীষণ ব্যস্ত হাতে কাজ করছে। রাফিয়া বেগম রৌদ্রের জন্য গাজরের সন্দেশ বানাচ্ছেন নিজ হাতে, কেননা ছেলেটা তার মেজ মার হাতের সন্দেশটা ভীষণ পছন্দ করে। এদিকে জুবাইদা বেগমও ছেলের পছন্দের খিচুড়ি রান্না করেছেন, আর মাঝে মাঝে সকলকে তাড়া দিতে লাগলেন। ওরে ছোট, তোর আর কত দূর রে সোনা? এখনই তাশরিক আর তাইফ মিষ্টি হাতে এলো বলে। ওরে মেঝো, তোর সন্দেশ আর কত দূর? সেজো, ড্রয়িং রুমের পরিস্থিতি কি একটু দেখে আয় না বোন। জুবাইদা বেগমের অস্থির ভঙ্গিতে বলা কথাগুলো শুনে রাফিয়া বেগম আশ্বাস দিয়ে বলতে লাগলেন, আরে জবা, এত চিন্তা করিস কেন? আমাদের রৌদ্র হচ্ছে ভীষণ ট্যালেন্টেড ছেলে। তোর মনে নেই আমাদের ছেলেটা যে সব সময় বোর্ড স্টেনের ট্যালেন্ট পুলের বৃত্তি পায়? ওকে নিয়ে এত টেনশন করিস না বোন, দেখবি এবারও প্রতিবারের মতো অসাধারণ রেজাল্ট করবে ইনশাল্লাহ। তুই একটু শান্ত হ। রাফিয়া বেগমের কথায় তাল মিলিয়ে মাইমুনা বেগমও বলতে লাগলেন, মেজু আপা তো ঠিকই বলেছে বড় আপা, তুমি রোদকে নিয়ে শুধুই চিন্তা করছো। আমাদের ছেলে অবশ্যই এসএসসিতে জিপিএ 5 পাবে, দেখে নিও। ওনাদের কথার মাঝে রাইসা বেগম চঞ্চল পায়ে এগিয়ে এসে বললেন, বড় বউ, মেজ বউ, সেজ বউ, ওরা এসে গেছে মিষ্টি নিয়ে। আর রোদের রেজাল্ট নাকি বেরিয়েছে, জলদি এসো, সকালে ডাকছে। কথাগুলো শোনা মাত্রই সকলে এগিয়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। গিয়ে দেখতে পেলেন কবির সাহেব ছেলেকে জড়িয়ে ধরেছেন। ছাড়ার পরপরই সাব্বির সাহেব জড়িয়ে ধরেছেন। তার ছাড়ার পরই তায়েক সাহেব ভাতিজাকে সস্নেহে কপালে চুমু খেলেন। তার ছাড়ার পরই তাশরিক সাহেব ভাতিজাকে একেবারে কোলে তুলে নিলেন আর উচ্চ স্বরে বলতে লাগলেন, আমার রোদ ট্যালেন্ট বলে জিপিএ 5 পেয়েছে, বোর্ড স্ট্যান্ড করছে। কথাগুলো শোনা মাত্রই গৃহিণীরা চটজলদি এগিয়ে আসলেন রৌদ্রের কাছে। জুবাইদা বেগম তো ছেলেকে জড়িয়ে কেঁদেই ফেলল, আর ছেলের মুখে অজস্র চুমু খেতে খেতে বললেন, আমার আব্বা জিপিএ 5 পেয়েছে, আলহামদুলিল্লাহ। ওরে রাফু, তাড়াতাড়ি তোর সন্দেশ আনবোন, আমার আব্বাকে তাড়াতাড়ি খাওয়া। কথাগুলো বলে পাশে তাকাতে দেখলেন রাফিয়া বেগম আগে থেকে সন্দেশের থালা নিয়ে হাজির। কপট রাগ দেখিয়ে বললেন, ছাড় তো বাপটাকে। রোদ আব্বু, একটু মিষ্টি মুখ করো। রুদ্রের মাথায় হাত বুলিয়ে মিষ্টি খাওয়াতে খাওয়াতে বলতে লাগলেন। ওনার কথার মাঝে বাকিরাও রৌদ্রর মাথায় বুকে অজস্র চুমু খেতে লাগলেন। হুট করে তাদের এত শত কথার মাঝে এক কুলুমুলু ছোট্ট খাট্ট একটা লাল টুকটুকে ফ্রক পরে চঞ্চল পায়ে নুপুরের রিনিঝিনি আওয়াজ তুলে একজন তার দুহাত দিয়ে রৌদ্রর কোমর জড়িয়ে ধরে পিছন দিয়ে, আর অভিমানী স্বরে বলতে লাগে, তো তোমরা আমার রোদ ভাইয়াকে এভাবে মারছো কেন? কি করেছে আমার রোদ ভাই? ও রোদ ভাই, রোদ ভাই, কি হয়েছে তোমার? বলেই রৌদ্রর হাত ধরে টানতে থাকে অভিমানিনী। কিছু পলক পরেই রৌদ্র ফিরে চায় সেই ছোট্ট বাচ্চা পুতুলটার দিকে। ডাগর ডাগর হরিণী দুচোখ, চোখ ধাঁধানো গায়ের রং যেন হালকা একটু টোকা দিলেই রক্ত বেরোবে। চুলগুলো পেছন দিয়ে পনিটেইল করে বাঁধা, আর রৌদ্রর হৃদয় থমকে দেওয়া সেই নজর কাড়া গালে টোল পড়া হাসি। কিছুক্ষণ পর রৌদ্র তার হাতগুলো কোমর থেকে ছাড়াতে ছাড়াতে বলতে লাগলো, কেউ আমায় মারছে না অরি। রৌদ্র বুঝতে পারছে সবাই ওকে এভাবে জড়িয়ে ধরে একে একে ঘিরে রেখেছে, এই জন্য হয়তো ছোট্ট অরিন ভেবেছে ওকে সবাই মারছে। কথাগুলো ভেবেই রৌদ্র মুচকি হাসল। রৌদ্রর মুখে কথা শুনেও অভিমানিনী শান্ত হতে পারল না, টলমল চোখে চেয়ে আছে রৌদ্রর পানে। এমন সময় জুবাইদা বেগম এগিয়ে এসে অরিনের গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলতে লাগলেন, অরিমা, তোমার রোদ ভাইকে আমরা কেউ মারছি না, আদর করছি। তোমার ভাইয়া আজকে খুব ভালো রেজাল্ট করেছে, সেই জন্য। এ কথা শোনা মাত্র অরি আবারও ছুটে রোদের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রোদের দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। কেননা 16 বছরের রৌদ্রের দিকে তাকাতে যে 7 বছরের ছোট্ট অরিনের ভীষণ বেগ পেতে হয়। অতঃপর অরিন বলতে লাগলো, রোদ ভাই,
তুমিও কি আমার মতো ক্লাসে ভালো রেজাল্ট করেছো? তোমাকেও কি স্যারেরা চকলেট দিয়েছে? অরিনের এমন বোকা কথাই সকলেই হেসে উঠল। গম্ভীর মুখ রৌদ্র অরিনের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ভাইয়া, তুমি কি আমায় ভুলে গেলে? ছোট্ট রুহির এমন কথায় ঘাড় বাঁকিয়ে তাকালো রৌদ্র। মুচকি হেসে হাঁটু গেড়ে বোনের সামনে বসে দুহাতের আজলায় বোনের মুখটা নিয়ে বেশ নরম স্বরে বলতে লাগলো, না, আমার বুড়িকে আমি কি করে ভুলি? তাহলে সবার হাতে মিষ্টি খেলে আমার হাতে খাবে না? বেশ অভিমান নিয়ে বলতে লাগলো রুহি। কে বললো খাবো না? আলবাত খাবো। আমার বুড়ির হাতে খাবো না তো কার হাতে খাবো শুনি? সাফাই গাইতে গাইতে বলল রৌদ্র। ভাইয়ের মুখে এমন কথা শুনে খুশি হয়ে এক ছোটে মিষ্টি এনে খাই দিতে লাগলো রুহি। সকলে এতক্ষণ দেখছিলেন এই ভাই বোনদের খুনসুটি। অতপর ওদের চাচারা মিলে প্রতিবেশীদের মাঝে মিষ্টি বিলিয়ে দিতে চলে যায়। ইতোমধ্যে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাড়িতে ঢুকে অনেক নবম শ্রেণীর ছাত্র। বাড়িতে ঢুকে ভাইকে জড়িয়ে ধরে সে উচ্ছ্বাসের সহিত বলতে লাগলো, কংগ্রেচুলেশনস ভাইয়া। থ্যাঙ্কস, বাট তুই কিভাবে জানলে? রোদ অবাক হয়ে প্রশ্ন করে। আরে আমি তো তোমার রেজাল্ট দেওয়ার আগে থেকেই জানতাম তুমি খুব ভালো রেজাল্ট করবে। আর তাছাড়া বাড়িতে ঢুকবার সময় আব্বু বলল। লম্বা একটা হাসি দিয়ে বেশ গর্বের সাথে বলতে লাগলো অনেক। এ ছেলেটার হাসি মারাত্মক। কি সুন্দর থুতনিতে একটা ভাগ বসা। ফর্সা গায়ের রং ইতিমধ্যেই লাল হয়ে এসেছে প্রখর রোদের তাপে। রৌদ্র তাকিয়ে রইল কিয়ৎক্ষণ অনেকের দিকে। তারপর একটা মুচকি হাসি দিয়ে তার চিরচেনা ভাবভঙ্গি নিয়ে আসলো চেহারায়। বয়স অনুযায়ী বেশ গুরুগম্ভীর ছেলেটা। সহজে মুখ ফুটে কিছু বলে না। কেউ কিছু বললে শুধু হাঁ এতেই উত্তর সীমাবদ্ধ রাখে নিজের। কিন্তু অনেকে ছেলেটা যেন রৌদ্রের চেয়ে পুরোই উল্টা। প্রাণবন্ত এবং হাস্যোজ্জ্বল ছেলেটা। সবসময় মুখে যেন হাসিটা লেগেই থাকে। দুপুরের দিকে সকলে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। বলা বাহুল্য বিশাল ডাইনিং রুম জুড়ে টেবিলটি। যে পরিবারের সদস্য বেশি সেহেতু টেবিল বড় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সকলে খাবার খেতে বসেছে আর গৃহিণীরা খাবার সার্ভ করছে। হঠাৎ খাবারের মাঝে কবির সাহেব ছেলেকে জিজ্ঞেস করলেন, আব্বু রোদ, আজ তো তোমার রেজাল্ট দিল, তা তোমার বড় হয়ে কি হবার ইচ্ছা আছে বাবা? তুমি যেটাই হতে চাও সেটাই হতে দেওয়া হবে। আর তাছাড়া তোমার বাকি পড়াশোনা বাইরে কমপ্লিট করবো ভাবছি। আমি চাই তুমি লন্ডন তোমার মামা মামির কাছ থেকে বাকি পড়াশোনা কমপ্লিট করো। তা তোমার কি সিদ্ধান্ত আব্বু? বাবার মুখে এরূপ কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবল রোদ। অতপর বেশ গম্ভীরভাবে উত্তর দিল, আব্বু, তোমার যা মতামত আমার তাতে কোনো আপত্তি নেই। আর তাছাড়া আমি জানি তুমি আমার জন্য বেস্টটাই ভাববে। আর রইল বাকি আমার বড় হয়ে কি হবার ইচ্ছে, সেটা আমি তোমাকে কিছুদিন পরে জানাই আব্বু। আমি একটু সময় চাচ্ছি। ছেলের মুখে এমন গোছালো কথা শুনে প্রাপ্তির হাসি হাসলেই কবির এহসান অতপর বললেন, তোমার যখন ইচ্ছে বলো রোদ, আমি তাহলে তোমার মামার সাথে বাকি কথা বলে নিচ্ছি। আর তুমিও যাওয়ার প্রস্তুতি নিতে থাকো বাবা। আচ্ছা আব্বু। এতক্ষণ খাবার টেবিলে দুই বাবা ছেলের কথা চুপচাপ শুনছিলেন বাকি সদস্যরা। এসব শুনে ইতোমধ্যেই জুবাইদা বেগমের চোখে পানি এসে ভিড় জমিয়েছে। কত আদরের সন্তান তার, কি দরকার ওকে অত দূরে পাঠানোর? দেশে না হয় কোনো একটা ভালো জায়গায় পড়াতে পারতে। ছেলের রেজাল্ট দেওয়ার আগেই এই ব্যাপারে তার স্বামী তার সাথে আলোচনা করেছে, কিন্তু জুবাইদা বেগমের মাতৃস্নেহ বরাবরই নাকচ করেছে স্বামীর এই প্রস্তাব। কিন্তু কবির এহসান যথেষ্ট ঠান্ডাভাবে বুঝিয়ে বলেছেন, আমাদের রোদের মেয়েদা মাশাল্লাহ অনেক ভালো। আমি চাই ওর মেয়েদের যথেষ্ট কদর হোক, ওই জন্য ওর জীবনের সবচেয়ে ভালো সুযোগটা পায়। দেখো জবা, আমার বাবা বেঁচে থাকলে কিন্তু আমিও বিদেশি পড়াশোনা করতে যেতাম, কেননা আমার খুব ইচ্ছা ছিল এটা। কিন্তু ভাগ্যর অন্য কিছু ইচ্ছে ছিল। সে যাকে এখন আর তুমি না করো না, নিজেকে এই বিষয়ে সামলাও। রোদের রেজাল্ট দিলেই ওর সামনে এই প্রস্তাব রাখবো, দেখি ও রাজি হয় কিনা। এসব ভেবে আঁচলে চোখের পানিটুকু আড়াল করলেন তিনি। হঠাৎ কাঁধে কারো শীতল স্পর্শ পেতেই পাশে তাকালেন তিনি। দেখলেন রাফিয়া বেগম দাঁড়িয়ে এবং চোখ দিয়ে আশ্বাস দিচ্ছেন তিনি যেন এটাই রোদের জন্য সেরা সিদ্ধান্ত। অতঃপর সকলে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেলেন। তারপর কেটে গেল আরও 5 দিন।
সেদিনের কথা মতো রোদের বাহিরে যাওয়ার জন্য সকলে বন্দোবস্ত করেছেন কবির সাহেব। এদিকে আজ 2 দিন যাবৎ অরিনের জ্বর। বাচ্চাটা জ্বর হলে একদম কাবু হয়ে যায়। সারাদিন নিজের চঞ্চলতা আর খিলখিল হাসিতে পুরো বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে বিছানায়। মেয়ের এমন করুণ চেহারা দেখে বুকটা হু হু করে উঠেছে রাফিয়া বেগমের। সাব্বির সাহেবও বেশ চিন্তিত, মেয়ে যে তার চোখের মণি। কিন্তু মেয়েটা আবার হচ্ছে গিয়ে প্রচুর জেদি। 2 দিন ধরে বিছানায় পড়ে আছে, তবুও তাকে জোর করেও একটু ওষুধ খাওয়ানো যাচ্ছে না। খাওয়াতে গেলেই চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে নিচ্ছে। চিৎকার শুনে যখন সকলে একে একে রুমে আসে, তখন আবার মেয়ে আহ্লাদি হয়ে একবার তার বড় বাবার কোলে, না হয় বড় মার কোলে, না হয় অন্য কারো কোলে চড়ে বসে। আর রুহিও আছে 2 দিন নিশ্চুপ হয়ে আছে, কেননা মেয়েটার খেলার সাথী যে বিছানায়। এখনও কেমন অরিনের মাথার পাশে গালে হাত দিয়ে বসে আছেন। দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালেন সাব্বির সাহেব। লম্বা কদমে ঘর ছেড়ে বের হলেন তিনি। বের হয়ে দেখতে পেলেন নিজের ছেলের শুকনো মুখ, বোন যে তার কলিজার টুকরো, সেটা সে বেশ ভালো করেই বোঝেন। অনিকও এ পর্যন্ত অনেকবারই চেষ্টা করেছে ছলে বলে কৌশলে অরিনকে ওষুধ খাওয়ানোর, কিন্তু এই মেয়ে তো খাবেই না, উল্টো অনিককে বলে বসেছে, ভাইও তুমি পচা। আদুরে বোনের মুখে এমন কথা শুনে বেচারা একদম চুপসে গিয়েছে। এখন ভুলেও সে বোনকে ওষুধ খাওয়াতে যায় না, পাচ্ছে না আবার তার সাথে তার ছোট্ট বনু পাখিটা কথা বলাই বন্ধ করে দেয়। সাব্বির সাহেব ছেলেকে দেখে একটা ক্ষুদ্র শ্বাস ফেলে পাশ কাটিয়ে চলে গেলেন সিঁড়ি বেয়ে। কিছুক্ষণ পর রৌদ্র আসে অরিন্দের রুমে। এসেই দেখতে পেল বিছানার হেডবোর্ডের পাশে তার মেজো মা মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছেন। সেজো মা হাত পা মালিশ করছেন। জুবাইদা বেগম খাবার হাতে বসে আছেন, চেষ্টায় আছেন যদি একটু খাওয়াতে পারেন আর কি। রাইসা বেগম এতক্ষণ সেখানেই ছিলেন, কিন্তু এখন সকলে মিলে তাকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে, কেননা তিনি এখন 8 মাসের গর্ভবতী। কতক্ষণই বা এখানে বসে থাকবে, তাই। রৌদ্র একপাল চেয়ে রইল দুরন্ত বাচ্চা মেয়েটার পানে। জ্বরের তোপে চেহারায় রক্তিম আভা ফুটে উঠেছে। পরক্ষণে মুখ ফিরিয়ে চাইল অন্যদিকে। এই পিচ্ছিটাকে এভাবে দেখে কেন যেন ওর খুব কষ্ট হচ্ছে। এতটা খারাপ লাগার তো কিছু নেই, সামান্য জ্বরই তো, এ আর এমন কি। কই রুহিরও তো কতবার এমন জ্বর হয়েছে, তখন একটু আধটু খারাপ লাগলেও ভিতরে ভিতরে তো এমন হাঁসফাঁস লাগতো না। তাহলে এই 2 দিন হঠাৎ এমন লাগছে কেন তার জন্য এমন অনুভূতি নিতান্তই নতুন, এবং মনে মনে তো সে এগুলোকে বিদঘুটে তকমাও দিয়ে ফেলেছে। না, এত কিছু ভেবেও শান্তি পাচ্ছে না সে। মন শুধু ওই পিচ্ছিটার হাসি দেখতে চাইছে ও সুস্থতা কামনা করছে। বেশ অনেকক্ষণ পর পর জুবাইদা বেগম উঠে চলে গেলেন রান্নাঘরে খাবারের প্লেট রাখতে। না, মেয়েটাকে এক লোকমাও জোর করে খাওয়াতে পারল না। অবশেষে হার মানলেন তিনি। তার কিছুক্ষণ পর মাইমুনা বেগমকে ডাক পাঠালেন তাইব সাহেব। আপাতত ঘরে আছে শুধু রৌদ্র আর রাফিয়া বেগম। রাফিয়া বেগমের দিকে চেয়ে থেকে রৌদ্র বলে উঠল, মেজমা, তুমি তো এখনো খেলে না, আর কতক্ষণ না খেয়ে থাকবে? পরে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। যাও, আগে খেয়ে নাও, পরে অরির কাছে বসো। রাফিয়া বেগম চাইলেন একবার বলবেন, কিচ্ছু হবে না তার, মেয়ের কাছে থাকবে সে, কিন্তু রৌদ্রর জোড়াজুড়িতে যেতেই হলো তাকে। রাফিয়া বেগম চলে যেতেই রৌদ্র বসলো তার জায়গায়, আর অরিন মাথায় জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ পর অরি চোখ পিটপিট করে তাকিয়ে রইল, দেখল রৌদ্র তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তাকিয়ে আছিস কেন? আর ওষুধ খাচ্ছিস না কেন তুই? জ্বরে পড়ে থাকতে ভালো লাগছে তোর? এত জ্বালাস কেন তুই? জ্বরের শরীরে এত কথা আদৌ অরি বুঝলো কিনা কে জানে, শুধু বলল, ওষুধ পচা রোদ ভাই, আমার ভালো লাগে না খেতে ওগুলো। ঔষধ পচাই হয়, তাও খেতে হবে সুস্থ হতে চাইলে। তুই কি সুস্থ হবি না? তড়ি ঘড়ি করে মাথা উপর নিচ ঝাঁকালো অরি, যার মানে সে সুস্থ হতে চায়। রৌদ্র ছোট্ট এক শ্বাস ফেলে অরিকে আস্তে করে উঠিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে। তারপর পাশে থাকা ফ্রুটস থেকে কিছু ফ্রুটস চাকু দিয়ে কেটে অরির মুখের সামনে ধরে। অরি মাথা ডানে বামে ঘুরায়, মানে সে খেতে চায় না। এই দেখে রৌদ্রর মেজাজ চটে যায়, দাঁত কিরমিরিয়ে বলে ওঠে, এগুলো খাবি নাকি থাপ্পড় খাবি? একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ভেঙে দেব, তাহলে আর খাওয়ার ঝামেলা থাকবে না।
থাপ্পড়ের কথা শুনে অরি চুপচাপ ভালো বাচ্চার মতো হাঁ করে। বাড়িতে কেউ তার গায়ে ফুলের টোকাও দেয় না, কিন্তু তার মা মাঝে মাঝে দু একটা থাপ্পড় দিয়ে বসে বেশি দুষ্টামি করলে। সেজন্য থাপ্পড়কে বেশ ভালোই ভয় পায় অরি। এদিকে অরিকে খেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রৌদ্র। অরিকে ফ্রুটস আর এক গ্লাস দুধ খাইয়ে ওষুধ হাতে নেয় রৌদ্র। ওষুধ দেখে নাক মুখ কুচকে অরি অসহায় ভঙ্গিতে বলতে থাকে, রোদ ভাই, এগুলো না খেলে জ্বর সারবে না? না। মন খারাপ করে ফেলে ছোট্ট অরি। ফের বলে ওঠে, তুমি এই পচা ওষুধ ছাড়া মজা ওষুধ দাও না। এগুলো মজা না, এগুলো খেতে পারি না। আমি তোকে কিভাবে অন্য ওষুধ দিব বল? আমি কি ডাক্তার? ঠোঁট উল্টে অবুঝ অরিন ফের জিজ্ঞেস করে, ডাক্তার না হলে ওষুধ দিতে পারবে না তুমি? না। অরিন এবার কাঁদো কাঁদো হয়ে বলেই ফেলল, কেন হলে না ডাক্তার রোদ ভাই? তুমি না পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তাহলে ডাক্তার হলে না কেন? হ্যাঁ, তুমি ডাক্তার হলে তো আমাকে মজা ওষুধ খেতে দিতে পারতে, আমিও সুস্থ হয়ে যেতাম। রৌদ্র ছোট্ট অরিনের কথা শুনে না চাইতেও হেসে ফেলল, আর অরিনের কাঁদো কাঁদো চেহারার দিকে তাকিয়ে চোখে এক রাশ মায়া নিয়ে অরিনের জ্বরের তাপে উষ্ণ গালে হাত রেখে জিজ্ঞেস করলেন, আমি ডাক্তার হলে তুই আমার কাছে নিজের চিকিৎসা করাবি? ছোট্ট অরিন কি বুঝলো কে জানে। রৌদ্রর মুখে ডাক্তার হবার কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করেই মাথা ঝরে ঝরে উপর নিচ ঝাঁকাতে লাগলো। রৌদ্র অরির দিকে চেয়ে মুচকি হাসলো এবং অরিন লাল হয়ে যাওয়া নাক টেনে নিয়ে বলল, ঠিক আছে, আমি ইফতেখার এহসান রৌদ্র আজ কথা দিচ্ছি, আমি অনেক বড় ডাক্তার হব অরি। ইয়ে, আর আমি অসুস্থ হলে তোমার দাও মজা ওষুধ খাবো। হাততালি দিতে দিতে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলো অরি। আর রৌদ্র চেয়ে রইল সেই উচ্ছ্বসিত হতে থাকা পিচ্ছি মেয়েটার দিকে, যার টোল পড়া হাসিতে রৌদ্রর বুকে কেমন যেন মোচড় দেওয়া অনুভূত হচ্ছে। আচ্ছা, এমন লাগছে কেন তার? কেন ওই পিচ্ছিটার কথা মতো সেও ডাক্তার হতে চাইছে? আচ্ছা, রোদের কি কোনো কঠিন অসুখ হলো? আচ্ছা, অসুখ যদি হয়েও থাকে তবে এ কেমন অসুখ হলো তার? 16 বছরের কিশোর সে। অনুভূতি জন্মানোটা যে এখন নিরন্তর স্বাভাবিক ব্যাপার, কিন্তু এ কেমন অনুভূতি? বয়সন্ধির বিভিন্ন ধাপেই সে পার করেছে, কিন্তু এই অনুভূতির সাথে সেই পিচ্ছিটা সামনে আসলেই পরিচিত হয়। উফ, কি এক জ্বালা! বুকটা কেমন অস্বাভাবিকভাবে কাঁপছে। না, আর এই পিচ্ছির সামনে বসা সম্ভব নয়। তাই রৌদ্র বিছানা ছেড়ে উঠে পা ফেলে রুম ছেড়ে বেরিয়ে নিজের রুমে চলে যায়। এদিকে রৌদ্রর হঠাৎ চলে যাওয়ায় ছোট্ট অরিন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে তার রোদ ভাই চলে গেল কেন। অরিনের রুম থেকে ফিরে এসে রৌদ্র নিজের ঘরের দরজা আটকে বসে আছে। মনটা তার বড্ড অস্থির, কেমন যেন সব এলোমেলো লাগছে নিজের কাছে। এই অনুভূতি যে বড্ড খারাপ, নিষিদ্ধ ওর জন্য। রোদ তো সবটা জানে। না না, এই নিষিদ্ধ অনুভূতিটিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের মনেই এসব আওড়াতে লাগলো রৌদ্র। একটা সময় দুহাত দিয়ে নিজের চুল খামচে ধরে মাথা চেপে বসে রইল বিছানায়। সেদিন সারাটা দিন রৌদ্র রুম থেকে বের হয়নি। খাবারের জন্য ডাকলে কখনো বলেছে ক্ষুধা নেই, কিংবা কখনো বলেছে খেতে ইচ্ছে করছে না। জুবাইদা বেগম নিজেও কয়েকবার ডেকে গেছে ছেলেকে, কিন্তু রোদ তো গো ধরে বসেই আছে। অবশেষে তিনি ব্যর্থ হয়ে চলে গেলেন। কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু নতুন অনুভূতির সাথে পরিচিত হওয়া ইত্যাদির মধ্যে কেটে গেল বেশ কিছুদিন। দেখতে দেখতে রৌদ্ররও বিদেশে চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। এই তো কালকে সন্ধ্যার পর ফ্লাইট তার। রৌদ্রের মামাও চলে এসেছে দুদিন আগে, তিনিই নিয়ে যাবেন ভাগ্নিকে। জুবাইদা বেগম তো গত 3 দিন আগ থেকে কান্না জুড়ে বসেছে, হুটহাট কাজের মাঝেই কান্না করে উঠছেন। বাকি তার জায়েরা মিলে তাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছেন, কিন্তু মায়ের মন কি আর অত শত বোঝে? রৌদ্রকে সামনে দেখলেই তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে তার। কবির সাহেবেরও বুকটা কেমন ভার হয়ে আছে। শত হলেও বড় ছেলে তার। হয়তো তিনি রোদের মায়ের মতন অত কান্না করতে জানেন না, বা জানলেও পারেন না। বাবা কি না? বাবারা তো এমনই হয়। বাহিরটাও নারকেলের খোলসের মতো শক্ত, কিন্তু ভেতরটা ঠিক শ্বাসের মতোই নরম।
এদিকে বাড়ির সকলের মনেই দুঃখ বিরাজ করছে। রৌদ্র যে সকলের আদরের, কিন্তু এত শত ভাবনার ভিড়েও রৌদ্রর অভিব্যক্তি বোঝা বড় দায়। এ ছেলের কি কষ্ট হচ্ছে নাকি না কিছুই তার চেহারা দেখে বোঝার উপায় নেই। তার চেহারার ভাবভঙ্গি সেই চিরচেনা গম্ভীর হয়েই আছে। রুহি তো দুদিন ধরে ভাইয়ের সাথে ঘুমাচ্ছে, ভাইয়ের হাতেই খাচ্ছে, ভাইয়ের হাত ধরেই রাখছে সারাক্ষণ। মায়ের মুখ থেকে শুনেছে তার ভাই নাকি অনেক দূরে যাচ্ছে পড়তে, ভাইকে এখন নাকি আর সারাদিন দেখতে পারবে না সে। এ কথা শোনা মাত্রই বুক ভাসিয়ে কেঁদেছে মেয়েটি। অনেকও ভাইয়ের সাথে সাথে থাকছে, ভাইকে সে যেমন মান্য করে তেমনই ভালোবাসে। কিন্তু উল্টো দিকে বাড়ির একটা মাত্র সদস্য আছে যিনি কিনা এসবের আগেও নেই পিছিয়েও নেই। তিনি যে আর কেউ নন, হরিণ। রৌদ্রর চলে যাওয়ার ব্যাপারটা যে অত ভালো করে বোধগম্য হয়নি 7 বছরের পিচ্ছিটার হলে হয়তো এতক্ষণে রুহির মতো বুক না ভাসালেও ঘর কাঁপিয়ে কান্না করত ঠিকই। রৌদ্রর চলে যাওয়া নিয়ে রুহির কান্না দেখে কিছু না বুঝে সে কি ঘর কাঁপানো কান্না তার। অরিনের কান্না শুনে সকলে হন্তদন্ত হয়ে ছুটে এসে ওকে জিজ্ঞেস করতে লাগলেন, এত কান্না করছো কেন? সে হাতের তালু দিয়ে চোখ ডলতে ডলতে বলতে লাগলো, রুহিপু কাঁদছে দেখে আমারও কান্না পেয়ে গেছে। সকলে অরিনের কথা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝল না। অবশেষে তাকে অনেক ভুলভাল বুঝিয়ে শান্ত করতে লাগলো সকলে। অগত্যা ওর জন্য রুহিও নিজের কান্না থামিয়ে ছোট্ট অরিনের 2 গালে চুমু খায়। ব্যাস অমনি কান্না শেষ অরিনের। রুহিকে জাপটে ধরে নিজের ছোট্ট আদুরে হাতগুলো দিয়ে এতক্ষণ দরজার সামনে 2 হাত বুকে ভাঁজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিল রৌদ্র। পিচ্ছি অরিনের এই বাচ্চামো দেখে নিজের অজান্তেই ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। পরক্ষণেই তা মিলিয়ে গেল আড়ালে কারো দৃষ্টিগোচর হবার আগে। সেদিন পুরোটা সময় রৌদ্র তার পরিবারের সকলের সাথে কাটিয়েছে এবং রাতে বাবা মায়ের সাথেই ঘুমিয়েছে সে। বিছানার এক পাশে সে, তার পাশে তার বাবা, তারপর তার মা এবং তার পাশে রুহি। পরদিন সকালে সকলেই ব্যস্ত বিভিন্ন কাজে। আজকে রৌদ্র সন্ধ্যার পর ফ্লাইট। জুবাইদা বেগম ছেলের পছন্দের এটা ওটা বানাতে ব্যস্ত। রাফিয়া বেগম রৌদ্রের জন্য গাজরের সন্দেশ, নারকেলের নাড়ু, পাটিসাপটা পিঠা, দুধ পাকন পিঠা ইত্যাদি বানাচ্ছেন। এগুলো নাকি তিনি দিয়ে দেবেন ছেলেটার সাথে। মাইমুনা বেগম আর রাইসা বেগম মিলে ঘরের সকলের জন্য রাঁধছেন। এদিকে রৌদ্র বসে আছে তার বাবা চাচাদের সাথে। তারা সবাই তাকে বোঝাচ্ছে ঠিকমতো চলবে, ঠিকমতো খাবে, পড়বে, এসবই। রৌদ্র প্রায় অনেকদিন আগেই তার বাবাকে বলে দিয়েছিল সে নাকি একজন হার্ট সার্জন হতে চায়। এতে অবশ্য কবির সাহেব বেশ খুশি হয়েছেন। ছেলে ডাক্তার হতে চায়, মানুষের সেবা করতে চায়, এর চেয়ে ভালো আর কী বা হতে পারে। তিনি পরিবারের সকলকে জানিয়েছিলেন ছেলের ডাক্তার হবার ইচ্ছের কথা। পুরো পরিবারই ভীষণ খুশি। পুরো ড্রয়িং জুড়ে বিশাল বড় বড় লাগেজ রাখা হয়েছে। এগুলো দেখে পিচ্ছি অরিন কৌতূহলের সাথে জুবাইদা বেগমকে জিজ্ঞেস করল, বড় মা, এত ব্যাগ কিসের? আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি? জুবাইদা বেগম এ কথা শুনে এগিয়ে আসেন অরিনের কাছে এবং তার কালে হাত রাখেন। না মা, আমরা কোথাও যাচ্ছি না, তোমার রোদ ভাইয়া যাচ্ছে। এখন থেকে ও সেখানেই থাকবে রে মা। বলে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ছোট্ট অরিনকে বুঝলো কে জানে। এক ছুটে বড় মার কাছ থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে রোদের ঘরে চলে যায়। গিয়ে রোদের সামনে হাঁটুতে 2 হাত ভর দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে হাঁপাতে থাকে। রৌদ্র ওর এমন আগমনে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে, যেন বুঝতে চাইছে ওর হলোটা কি। বেশ কিছুক্ষণ পর অরি টলমল চোখে রোদের দিকে তাকায়। ও টলমল চোখ দেখে রৌদ্রের বুকটা ধক করে ওঠে। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখে আর শুনতে চায় অভিমানিনীর অভিমানী কথাগুলো। অরিন কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, রোদ ভাই, তুমি নাকি চলে যাচ্ছ একেবারে? এখন থেকে নাকি নতুন জায়গায় থাকবে, এই বাড়িতে থাকবে না? চলে যাচ্ছে। ছোট করে উত্তর দিল রৌদ্র। যেও না রোদ ভাই, তুমি চলে গেলে আমায় চকলেট কে দিবে, ঘুরতে কে নিয়ে যাবে? কাঁদো কাঁদো হয়ে বলল অরি। ছোট্ট অরিনের কথা শুনে রৌদ্র কিছু পল চেয়ে রইল, অতঃপর বলতে লাগলো, আমি চলে গেলে কি হয়েছে অরি? অনেক আছে না, ও কিনে দেবে চকলেট, ওই তোকে ঘুরতে নিয়ে যাবে। না না, ভাইও আমার চকলেট খেয়ে ফেলে,
আর ঘুরতে নিয়ে কিভাবে যাবে? ও তো বিকেলে ক্রিকেট খেলতে চলে যায়। না, এখন থেকে ওইসব কিছুই করবে না। আমি ওকে বলে যাব তোর চকলেট না খেতে, তোকে ঘুরতে নিয়ে যেতে। এখন তো এখান থেকে যা, আমি কাজ করব। না না, আমার তোমাকেই লাগবে রোদ ভাই। জেদ ধরে বলতে লাগলো অরিন। আর জ্বালাস না তো, যা এখন। হুট করে অরি এক প্রশ্ন করে বসে। আচ্ছা রোদ ভাই, তুমি চলে গেলে কি আমায় ভুলে যাবে? আবার কবে আসবে? ব্যাস এই একটা মাত্র প্রশ্ন আর অমনি রোদের হাত থেমে গেছে। আচ্ছা, পিচ্ছিটা তো সামান্য একটা প্রশ্ন করলো, এতে রোদের কি হলো? ওর এমন দিশাহারা লাগছে কেন? কথাটা কেমন জানে তীরের মতো গিয়ে বিঁধল বুকে। এমনটা হচ্ছে কেন? আসলে কেউ বিদেশে গেলে এই পিচ্ছিটাকে ভুলে যাবে? আদৌ কি এটা এত সহজ? উফ, বুকটা কেমন যেন করছে রোদের। না, এই মুহূর্তে একটু একা থাকতে চাই তার, চাই। তোকে যেতে বলছি না? মেয়েকে রাগ দেখিয়ে হালকা ধমকের সুরে বলল রোদ। অরিন এমন ধমকে বেশ অভিমান করলো, মুখ ফুলিয়ে ছুটে পালালো রুম থেকে। আর রোদ সে তাকিয়ে রইল তার চঞ্চল পিচ্ছিটার দিকে। আপাতত যে বেশ অভিমান করেছে রোদের উপর তা ও ভালোই বুঝতে পারছে। দুপুরের সময় গড়ালো। আজকে এহসান বাড়ির সকল সদস্য একসাথে বসেছে লাঞ্চ করতে। রৌদ্রকে কেউ তা নিজের হাতে খেতে দিচ্ছে না, বরঞ্চ রোদের দরকারও পড়ছে না। বাবা চাচাদের থেকে শুরু করে মা চাচিরা সকলেই এক এক করে লোকমা দিয়ে খাইয়ে দিচ্ছে তাকে। রুহিও ভাইকে নিজের ছোট্ট হাতগুলো দিয়ে যতটুকু সম্ভব খাইয়ে দিচ্ছে। অগতা সকলের এভাবে রৌদ্রকে খাওয়ানো দেখে অরিনও বায়না ধরেছে সেও তার রোদ ভাইকে খাওয়াবে। অবশেষে যখন খাওয়াতে গেল তখন রৌদ্রের মুখে লোকমা তুলে খাবার দেওয়ার আগে সবটা তার হাত থেকে পড়ে গেল। এই দেখে পিচ্চির কি অভিমান! অবশেষে প্রচুর কসরত শেষে তিনি খাওয়াতে সক্ষম হলেন। তবে এভাবেই কেটে গেল তাদের খাওয়ার মুহূর্তটা। সময় গড়িয়ে বিকেল এসে নামল। ঘনিয়ে এলো রৌদ্রের বিদায়ের সময়। রৌদ্রের বাবা চাচারা সকলে মিলেই আপে উঠে যাবেন। এদিকে রৌদ্রের যাওয়ার সময় ছেলেকে বুকে নিয়ে সে কি কান্না জুবাইদা বেগমের। বাকিরা তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। বাসার বড় ড্রয়িং রুম জুড়ে বসে আছেন বাড়ির সকল সদস্য। নেই শুধু একজন, কিন্তু রৌদ্রের চোখ এবং মন দুটোই যেন খুঁজছে সেই একজনকে, সেই চঞ্চলা পিচ্ছিটাকে। কোথাও দেখতে না পেয়ে তার মেজমাকে জিজ্ঞেস করলো, মেজমা, অরি কই? বাবা, ও তো এখন ভাত কম দিচ্ছে, তুই 1 মিনিট দাঁড়া, আমি ওকে নিয়ে আসছি। না থাক মেজমা, ওকে জাগিও না। ওকে জাগালে এখন শুধু শুধু কান্নাকাটি করবে। তার চেয়ে বরং আমি গিয়ে একবার দেখে আসি। আচ্ছা বাপ। বলেই রোদ চলে গেল তার মেজমার রুমে। রুমে প্রবেশ করতে গিয়ে দেখল বিছানার পাশে, যেখানে আপাতত চঞ্চল পিচ্ছিটা চুপচাপ ঘুমিয়ে আছে। রোদ কয়েক পল সেই ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে থেকে হাঁটু গেড়ে বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। আস্তে আস্তে অরির মাথায় হাত বুলাতে লাগলো রৌদ্র। হঠাৎ মস্তিষ্কে তড়াক করে বাঁচতে লাগলো সেই তীক্ষ্ণ কথাটা, রোদ ভাই, তুমি কি আমায় ভুলে যাবে? কথাটা মনে হতে আবারও বুকটা ধক করে ওঠে রৌদ্র। সে ধিমি আওয়াজে বলতে লাগলো, তোর কাছে আসলে আমার এমন লাগে কেন অরি? কেন তোর মতো এক পিচ্ছি আমার বুকটায় তোলপাড় তুলছে সারাক্ষণ? এ কেমন দহন রে? আমি তো সবটাই বুঝি, কিন্তু তুই তো এখনো অবুঝ। আমি ফিরে আসবো অরি, ঠিক ততদিন পর যতদিনে তুই বুঝতে শিখবি, সব বুঝতে শিখবি ভালোবাসে কি। দোয়া করে খুব ভালো থাক তুই। এই বলে উঠে পড়ে সে। রুম ছেড়ে বের হতে উদ্যত হতেই আবার কি যেন একটা মনে করে আবারও পিছনে ফিরল রোদ। এবার গিয়ে অরির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে রোদ, তোকে ভুলে যাওয়ার আগে আমার এই নিঃশ্বাস বন্ধ হোক। আমাকে ভুলে যাওয়ার ক্ষমতা যেন তোর কভু না হোক। ভালো থাকিস সানশাইন। এই বলে আর এক মুহূর্তও সেখানে থাকলো না রোদ, চলে গেল সে। কিন্তু যাওয়ার আগে যে নিজের মনের অব্যক্ত কিছু কথা বলে চলে গেল এই ঘুমন্ত পরীটাকে, সে কি আর আদৌ শুনতে পেল? ভাবেই বা কী করে? সে যে গভীর ঘুমে রয়ে গেল কিছু মনের অনুরক্তি এই 4 দেয়ালের মাঝে। আদৌ কি কখনো রোদের এই অব্যক্ত প্রণয় বুঝবে তার প্রেয়সী? সম্ভব কি কখনোই সম্পর্ক? হয়তো হ্যাঁ, হয়তো বা না, দেখা যাক। সময়ের সাথে সাথে
এই প্রণয় কি থাকবে নাকি আবার সঙ্গীন হৃদয়ানুভূতি হিসেবে ধরা দেবে দুজনের মাঝে? বর্তমান 11 বছর পর কপালে হাত রেখে অতীতের সেই স্মৃতিগুলো মনের কোণে আওড়াতে আওড়াতে একটা সময় ঘুমিয়ে পড়লেন কবির সাহেব। চারদিকে ফজরের আজান ভেসে আসছে। কিছুক্ষণ পরেই জেগে উঠলেন জুবাইদা বেগম। পাশে স্বামীর ঘুমন্ত নির্মল মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে তিনি উঠে চলে গেলেন ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর একেবারে উজু করে বের হলেন তিনি। বের হয়ে আবারও স্বামীর দিকে তাকালেন আর ভাবলেন হয়তো রাতে অসুস্থ হয়ে যাওয়ায় ক্লান্ত সে, তাই তিনি স্বামীকে ডাকলেন না, নিজে নামাজ পড়তে চলে গেলেন। নামাজ শেষে কিছুক্ষণ কোরআন পড়লেন জুবাইদা বেগম। এটা যে তার রোজকার অভ্যেস। এখনও কবির সাহেব গভীর ঘুমে। কোরআন পড়া শেষে তিনি চলে গেলেন তাদের বাগানে। বলা বাহুল্য, এহসান বাড়ি এখনও যৌথ থাকায় বাড়িটা বেশ ভালোই বড়। নিচতলায় 4 রুমে কবির এহসান, সাব্বির এহসান, তাইফ এহসান, তাশরিক এহসান এই 4 ভাই থাকেন। দোতলায় আছে 5 রুম। সিঁড়ি দিয়ে উপরে উঠে একেবারে বাম দিকের কর্নারের রুমটা অনিকের, তার পাশের রুমটা আহি আর মাহির, তার পাশেরটা রিমির। এই 3টা রুমের পরেই মাঝে একটা ছোট্ট বসার মতো ড্রয়িং রুম, সেখানেও সোফা সেট বিছানো। এর ঠিক ডান পাশের প্রথম রুমটা অরির, তার পাশের রুমটা রুদ্র। বিশাল এই ডুপ্লেক্স বাড়িটার সামনে রয়েছে গেট অবধি বেশ খানিকটা চওড়া রাস্তা। বাড়িটার একপাশে রয়েছে ফুল বাগান। বাগানটাতে রয়েছে বেশ কয়েক ধরনের ফুল গাছ, গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, গাঁদা, সূর্যমুখী, আর সবশেষে রয়েছে রৌদ্রর শখের কাঠগোলাপ গাছটি। জুবাইদা বেগম চলে এলেন বাগানে হাঁটতে। তার ছেলে রৌদ্রর হাতে করা বাগান এটা। রোজ তিনি এখানে আসেন হাঁটতে। এখানে আসলে তার মনটা আপনা আপনি ভালো হয়েছে। ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকেন ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো। প্রতিদিন তিনি এগুলোর যত্ন নেন। এমনকি ছেলের রুমটাও রোজ নিয়ম করে গোছান তিনি। আসলে কি গোছানো? শুধু ছেলের রুমে গিয়ে চুপচাপ একবার বিছানায় হাত মারানো, ছেলের ছবির ফ্রেমে চুমু খেয়ে চোখ থেকে 2-3 ফোঁটা অশ্রু গড়ানো, ছেলের স্কুল থেকে জিতে আনা প্রাইজগুলো নিজের শাড়ির আঁচল দিয়ে বারবার মুছে ঠোঁটে এক চিলতে হাসি ফুটানো, ছেলের স্কুল ড্রেসটি নিয়ে ঘন্টার পর ঘন্টা বুকে জড়িয়ে থাকায় যেন তার রোজকার রুটিনের এক বিরাট অংশ। এগুলো তিনি প্রতিদিনই করেন, আর করবে নাই বা কেন? মা তো নারী ছেঁড়া ধন তার। কতগুলো বছর সামনে থেকে দেখেন না, একটু ছুঁতে পারেন না, একটু জড়িয়ে ধরে কপালে চুমু খেতে পারেন না। এর চেয়ে বড় কষ্ট আর কি বা আছে? রৌদ্র চলে যাবার পর প্রথম 5 বছরে ছেলেটা প্রতি বছরে একবার করে আসতো, কিন্তু আস্তে আস্তে ছেলের পড়ার চাপও বাড়তে থাকে আর ছেলের আশাও বন্ধ হয়ে যায়। আজ প্রায় 6 বছর ছেলেটা আসে না। এগুলো ভাবতেই দীর্ঘশ্বাস ফেলেন তিনি। হঠাৎ ঘাড়ে কারো শীতল স্পর্শ পেতেই পেছনে ফিরেন তিনি। তাকিয়ে দেখেন রাফিয়া বেগম দাঁড়িয়ে আছেন। জুবাইদা বেগমকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলেন রাফিয়া বেগম, রোদের কথা মনে পড়ছে জবা? এ কথার উত্তরে ছোট্ট করে শ্বাস ফেললেন জুবাইদা বেগম। রাফিয়া বেগম যেন তার উত্তর পেয়ে গেছেন, তাই তো এক হাতে জড়িয়ে নিলেন প্রাণ প্রিয় বান্ধবী কম বোনকে। মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, চিন্তা করিস না জবা, আমাদের রোদ ভালো আছে। এই তো আর কটা দিন, এরপরেই তো শেষ ইনশাল্লাহ। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, তুই শুধু দোয়া কর বোন। অতপর 2 হাতে আগলে ধরলেন জুবাইদা বেগমের মুখখানা। গড়িয়ে পড়া অস্ত্রগুলো মুছিয়ে দিলেন সযত্নে। জুবাইদা বেগমও মন এবং নিজেকে ধাতস্থ করে নিলেন শীঘ্রই। তারপর দুজনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ইতোমধ্যে মাইমুনা বেগম ও রাইসা বেগমও উঠে পড়েছেন ঘুম থেকে। তারপর 4 জা মিলে হাতে হাতে সকালের নাস্তার প্রস্তুতি করতে লাগলেন। সকাল 8টা। কবির সাহেব ঘুম থেকে উঠলেন সবে। রোজ ভোরে নামাজ পড়ে হাঁটতে বের হন তিনি, কিন্তু আজ শরীর ততটা ভালো না থাকায় গেলেন না। অতঃপর ফ্রেশ হতে চলে গেলেন তিনি। ফ্রেশ হয়ে বের হতে না হতেই দেখলেন তার ঘরে তার ভাইয়েরা উপস্থিত। তিনি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন সকলের পানে। ওয়াশরুমের দরজার আওয়াজ পেতেই 3 ভাই যাইলেন সেদিকে। কবির সাহেবকে দেখে তারা তড়ি ঘড়ি করে কবির সাহেবকে ধরাধরি করে বিছানায় বসিয়ে নিজেরা বসলেন তাকে ঘিরে। কবির সাহেব খাটে, তার ডান হাত ধরে বসে আছেন সাব্বির সাহেব।
বাম হাত ধরে বসে আছেন তায়েব সাহেব, আর দুপায়ের সামনে হাঁটু মুড়ে বসে আছেন তাশরিক সাহেব। কবির সাহেব কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন ভাইদের কাণ্ড দেখে। কিছুক্ষণ পর নিজে থেকে কিছু জিজ্ঞেস করবেন, তার আগেই তার ভাইয়েরা জিজ্ঞেস করতে লাগলেন একে একে। ভাইজান, তোমার নাকি কাল রাতে শরীর খারাপ করেছে? বেশ চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন সাব্বির সাহেব। ভাইজান, তোমার নাকি বুকে ব্যথা উঠেছিল? পরপরই একইভাবে জিজ্ঞেস করলো তাইফ এহসান। ভাইজান, এখন কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? এবার জিজ্ঞেস করলেন তাশরিক সাহেব। ওরে, তোরা কি শুরু করলি বাচ্চাদের মতো? একে একে প্রশ্ন করে যাচ্ছিস। আমাকে অন্তত বলতে দেখেছো আমার কিছু হয়নি, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। কবির সাহেব হাত দুটো ছাড়াতে চেয়ে বললেন, কিন্তু ভাবিমা যে বলল তোমার নাকি শরীর খারাপ করেছিল রাতে, আবার তুমি নাকি ওষুধও খেয়েছো বুকের ব্যথার। সকলে একসাথে বলতে লাগলো। ও কিছু না, এই বয়সে এসব একটু একটু হয়, তোরা এত চিন্তা করিস না। ভাইদের আশ্বাস দিয়ে বলতে লাগলেন কবির সাহেব। চিন্তা হবে না কেন ভাইজান? তুমি ছাড়া আমাদের কি বা আছে বলো? তুমি যে আমাদের বাবা মা সব। তিন ভাই বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কথাগুলো বলে একসাথে বড় ভাইয়ের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে। কবির সাহেব ভাইদের এমন অকৃত্রিম ভালোবাসায় সন্তুষ্টির হাসি হাসেন, অতঃপর নিজেও তাদের আগলে জড়িয়ে ধরেন। দরজার বাহির থেকে রুমে উকি দিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলেন বাড়ির বউরা। চার ভাইয়ের এমন মিল, অকৃত্রিম ভালোবাসা দেখে সকলেরই যেন চোখ এবং মন জুড়িয়ে যায়। কেউ দেখলে বলবে এদের এত বয়স হয়েছে, অথচ দেখো এখনও কেমন বাচ্চাদের মতো করে। এসব দেখে মনে মনে সকলে দোয়া করতে লাগলেন আল্লাহ যেন সর্বদা এদের জুটি সহি সালামত রাখেন। প্রায় আধা ঘন্টা পর চার ভাই মিলে খাবার টেবিলে উপস্থিত হন। তার প্রায় 5 মিনিট পরই সিঁড়ি বেয়ে নেমে আসে অনিক, একদম ফর্মাল গেটআপে। সেই কিশোর অনিক যে এখন একজন সুঠামদেহী যুবক। 5 ফিট 11 ইঞ্চি উচ্চতার 26 বছরের বলিষ্ঠ গড়নের যুবক সে। ফর্সা গায়ের রং আর থুতনিতে ভাগ পড়া ছেলেটার হাসি দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। সবসময় প্রাণবন্ত আর হাস্যোজ্জ্বল থাকাই যেন অনিকের অন্যতম পজিটিভ দিক। অনিক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে। এই তো সবে 3 মাস হলো। অনিকের ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, তাই তো সে রৌদ্রর মতো মেডিকেলে না গিয়ে বুয়েটে পড়েছে। কবির এহসানও তাকেও তার এসএসসির পর বিদেশে পড়ানোর জন্য যেতে বলেছিলেন, কিন্তু অনিকের এক কথা, সে কিছুতেই বিদেশ পড়তে যাবে না, দেশে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়বে। অগত্যা তাকে আর কেউ জোর করেনি। অনিকের পড়াশোনা শেষে সাব্বির সাহেব তাকে বলেছিলেন পারিবারিক ব্যবসায় যোগ দিতে, কিন্তু অনিক এই প্রস্তাব একেবারেই নাকচ করে দেয়। সেদিন সে তার বাবাকে বলেছিল, বাবা, আমার ইচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও জব করার। ব্যবসার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, প্লিজ জোর করো না এই বিষয়ে। ইন্টারেস্ট নেই মানে? রোদ তো এখানে নেই, থাকলে তাকেই বলতাম ব্যবসায় জয়েন করতে, কিন্তু তুমি তো আসো। দেখো, আমার আর ভাইজানের বয়স হয়েছে, আমরা আর কতদিন সবটা সামলাতে পারবো বলো? এখন যদি তোমরা না সামলাও তাহলে কীভাবে হবে? সাব্বির সাহেব কিছুটা রাগান্বিত হয়ে বলতে লাগলেন, সাব্বির, থাম তুই। ওর যেই প্রফেশনে ইচ্ছা ও সেই প্রফেশনে যাবে, ওর উপর কোনো প্রকার জোর করিস না। তোরা কি ভুলে গেলি আমি কখনোই তোদের কাউকে নিজ নিজ প্রফেশন বেছে নেওয়া থেকে বাধা দেয়নি? তুই নিজ ইচ্ছেতে আমার সাথে ব্যবসায় যোগ দিয়েছিস। তাইফ নিজ ইচ্ছা অনুযায়ী পুলিশ হয়েছে এবং তাশরিফ ও প্রফেসর হয়েছে স্বেচ্ছায়। তাহলে তুই কেন ছেলেকে জোর করছিস? এ বিষয়ে মনে রাখবি, জীবনটা ওর। আমি চাই না ওর জীবনে ও আমাদের জোরের বসে এমন প্রফেশনে জড়াক যেটা ও পছন্দই করে না। কেননা আমি চাই না শেষ বয়সে ওর নিজের জীবন নিয়ে কোনো আফসোস থাকুক। বাবা অনিক, তোমার যেটা হতে ইচ্ছে করে সেটাই হো তুমি। মনে রেখো, বড় আব্বু সবসময় তোমার সাথে আছি। কবির সাহেবের এমন কথায় সকলের মনে আরও একবার তার জন্য শ্রদ্ধা বেড়ে গেল। অনিক তো পারে না খুশি হয়ে তার বড় বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু পরক্ষণে নিজের অতি আবেগ সামলে নেয়। খাবার টেবিলের সামনে উপস্থিত হয়ে অনিক আগে কবির সাহেবকে জিজ্ঞেস করে, বড় আব্বু, এখন কেমন আছো তুমি? শরীর কি খুব খারাপ করেছিল রাতে? ও বড় মা, রোদ ভাইকে কল করে বলেছি এই ব্যাপারে কিছু? না রে বাবা, এখনো বলিনি, ভাবছি একটু পর কল করব।
এখন তো বোধহয় ওখানে ভোর রাত। জুবাদা বেগম খাবার সার্ভ করতে করতে বলেন। পাশে দাঁড়িয়ে আছেন তার বাকি জায়রা, এটা ওটা সকলকে এগিয়ে দিচ্ছেন তারা। অনেক চিন্তা করো না, আমি এখন আগে থেকে কিছুটা সুস্থ আছি। তুমি নাস্তা করতে বসো, অবশ্যই লেট হচ্ছে না তোমার? কবির সাহেব বললেন, সত্যি ঠিক আছো তো বড় আব্বু? হ্যাঁ হ্যাঁ, বসো এখন। বলে খাওয়া শুরু করলেন কবির সাহেব। এর মধ্যেই তাইফ এহসান জিজ্ঞেস করলেন, ভাইজান রোদ কি বলেছে কবে আসবে ও? ওর তো পড়া আরো 2 বছর আগে শেষ হলো, দেশে আসবে কবে? হ্যাঁ, ও তো বললো সেখানকার এক হসপিটালে নাকি ডাক্তার হিসেবে জয়েন করেছে। ওর ধারণা আপাতত বাইরে কোনো হসপিটালে চিকিৎসক হিসেবে থেকে স্পেশালাইজড হয়ে তারপর নাকি দেশে ফিরবে। রোদ তো বললো বিডি বেক করে কোনো এক হসপিটালে যেন জয়েন করবে। কি যেন ছিল নামটা? মনে করার চেষ্টা করতে লাগলেন কবির সাহেব। ভাইজান, NICVD হসপিটাল। তাশরিফ সাহেব বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। মাথা নাড়িয়ে জবাব দিতে লাগলেন কবির সাহেব। হ্যাঁ, তা বুঝলাম। জয়েন করেছে তা তো 2 বছর আগে। এখন তো রৌদ্র মাশাল্লাহ বেশ অভিজ্ঞ একজন হার্ট সার্জন হিসেবে পরিচিত পাচ্ছে। বলি কি, এবার ছেলেটাকে ফিরে আসতে বলো। সাব্বির সাহেব কিছুটা সময় নিয়ে বললেন কথাগুলো। দেখি ওর সাথে কথা বলবো না হয় বিষয়ে। কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন কবির হেসান। এসব কথার মাঝে তারা নাস্তা শেষ করলেন। তারপর সকলে যার যার কর্মস্থলে চলে গেলেন। বাড়ির কর্তাদের বিদায় দিয়ে গৃহিণীরা অপেক্ষা করতে লাগলেন বাকি ছেলে মেয়েদের। জুবাদা কবির দম্পতির মেয়ে রুহি এবং অনার্স 2য় বর্ষের ছাত্রী সে। ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে ইডেন মহিলা কলেজে পড়েছে সে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা এবং ছিমছাম গায়ের গড়ন তার। উজ্জ্বল শ্যামলা গায়ের রং হলেও মুখটাই যেন রাজ্যের মায়া এই মেয়ের। মায়া মায়া জোড়া ভ্রুর ডাগর ডাগর আঁখিগুলোর দিকে তাকালে যেন চোখ ফেরানো দেয়। মাইমুনা বেগমের 2 মেয়েও যেন এক চেহারার 2টি পুতুল। যমজ হওয়ায় একই উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি তাদের। হয়তো বয়সের সাথে আরও লম্বা হবে। দুজনের গায়ের রং একই হলুদ ফর্সা। বাহির থেকে দেখলে হুটহাট কেউ ধরতে পারবে না কি আহিরা কে মাহিরা। কিন্তু তাদের আলাদা করার জন্য ছোট্ট একটা পার্থক্য আছে। আহিরার বাঁ চোখের ভ্রুর সামনে একটা তিল আছে, যা মাহিরার নেই। এই পার্থক্যটা অবশ্য ওদের পরিবারের মানুষজন ছাড়া তেমন কেউ ধরতে পারে না। ওরা দুজন এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। রায়সা বেগমের ছেলে পুতুল, নামে যেমন দেখতেও তেমন গুলুমুলু নাদুস নুদুস বাচ্চাটা। ফর্সা টুকটুকে গায়ের রং, ফুলো ফুলো গালগুলো দেখলে যে কারোর ইচ্ছে করবে টেনে দিতে। পুতুল এখন সবে ক্লাস 8-এ পড়ে। আরেকজন সদস্য বাকি আছে, যিনি আর কেউ নন, রাফিয়া বেগমের মেয়ে আর সকলের আদরের অরিন। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার, হালকা নাদুস নুদুস গায়ের গড়ন তার। গায়ের রং বুঝিয়ে ছোটবেলার থেকে আরও এক ধাপ ফর্সা হয়েছে, যেন একটুখানি টোকা দিলেই সেখান থেকে রক্ত বেরোবে। মেয়েটা যেমন ছটফটে তেমনই প্রাণবন্ত, ঠিক যেন ভাইয়ের জেরক্স কপি। হাসলে যেমন ফুলো ফুলো গাল দুটোতে টোল পড়ে, ঠিক তেমনই তার সাথে তার হরিণী চোখ দুটোও হাসে। অরিন এবার HSC দিয়েছে। তার ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই তাকে ভার্সিটির ভর্তি পরীক্ষার কোচিংয়ে দেওয়া হয়েছে। বাড়ির সকলের মধ্যমণি এই মেয়ে, তার চঞ্চলতায় যেন পুরো বাড়িকে মাথায় তুলে রাখে। রোদের মিষ্টি হাতছানি ছুঁয়ে যাচ্ছে চেহারায়। বারান্দা থেকে ভেসে আসছে পাখির কিচির মিচির শব্দ। সব কিছুই জানান দিচ্ছে একটা নতুন প্রভাতের। কিছুক্ষণ পর আড়মোড়া ভেঙে হামি দিতে দিতে বিছানায় শোয়া থেকে উঠে বসে অরিন। চোখে এখনও রাজ্যের ঘুম, কিন্তু এখন যে আর তার ঘুমানো হবে না। কখন না জানি মা এসে ধুমসে বকুনি দিয়ে বসে তাকে। হঠাৎ করেই নাকে আসে এক মিষ্টি ঘ্রাণ। হ্যাঁ, শিউলি ফুলের ঘ্রাণ। বারান্দার পাশেই আছে বহু পুরাতন একটা শিউলি ফুল গাছ। এটা অবশ্য তার রোদ ভাই ক্লাস 5-এ পড়াকালীন টিফিনের টাকা জমিয়ে কিনে এনেছিল। পরে নিজেই নাকি লাগিয়েছে গাছটা। গাছটা লাগানো হয়েছে রৌদ্রের ঘরের বারান্দা বরাবর, কিন্তু এখন গাছটা বেশ বড় হওয়ায় কয়েকটা ডাল অরিনের রুমের বারান্দার পাশেও উকি দিচ্ছে। শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ অরিনের যে বেশ পছন্দ। অবশ্যই এই রুমটা অরিনই বাছাই করে নিয়েছে এই রুমের বারান্দার পাশের শিউলি ফুল গাছটার জন্য। তাছাড়া এই রুমের বারান্দাটাও বেশ সুন্দর। আবার এই রুমের বারান্দা থেকে রৌদ্রের বারান্দাটাও দেখা যায়। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর সামনের দেয়ালে থাকা ঘড়িটাই হঠাৎ চোখ গেল তার। ঘড়ি দেখতে চক্ষু চড়ক গাছ।
9টা বাজতে আর মাত্র 5 মিনিট। ঠিক 10টায় তার কোচিং। না, আর দেরি করা চলবে না তার। তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। পাক্কা 20 মিনিট পর একেবারে রেডি হয়ে নিচে নামে সে। অরিন নিচে নেমে ড্রয়িং রুমে হালকা উকি ঝুঁকি মেরে ডাইনিং এরিয়ায় চলে যায়। গিয়ে দেখতে পায় টেবিলে রুহি, আহিরা আর মাহিরা বসে নাস্তা করছে। পুতুল আরও আগেই নাস্তা করে স্কুলে চলে গিয়েছে। তার সেজো মা আর ছোট মা তাদের সার্ভ করছে। অরিন গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। যে না খাবার প্লেট থেকে এক টুকরো পরোটা মুখে দেবে অমনি কেউ তার কান টেনে ধরল। ব্যথায় চোখ মুখ কুচকে কান ধরা হাতটার মালিকের দিকে তাকাতেই ব্যথা ভুলে দাঁত বের করা হাসি দিল সে। যে আর কেউ না, রাফিয়া বেগম ধরেছে। মেয়ের হাসি দেখে কটমটিয়ে তাকিয়ে থেকে বললেন, না না, এবার আর আপনার হাসিতে বলছি না আমি। বেয়াদব মেয়ে, 3 দিন বেশ বাজে হচ্ছ তুমি। সকাল কয়টা বাজে? হ্যাঁ, অলরেডি 9:25 বেজে গেছে। 10টায় ক্লাস। এত বড় হয়েও কেন তোমাকে আমার ঘুম থেকে তুলতে হবে বলো? কয়বার গিয়ে রুমে ডেকে আসছি তোমায়, সে খেয়াল আছে তোমার? 18 বছরের মেয়ে হয়েও 10 বছরের বাচ্চার মতো করো তুমি। সকলের আদর পেয়ে পেয়ে দিন দিন বাদর হচ্ছ তুমি। আর কিছু বলতে গেলেই নিজের হাসি দেখাও। কি ভেবেছো কি তুমি প্রতিবারই তোমার হাসি দেখিয়ে ভুলিয়ে দিবে আমায়? আজ আর এক চুলও ছাড় দিচ্ছি না তোমায়, পাজি মেয়ে। মায়ের মুখে এমন আপনি আর তুমি সম্বোধন শুনেই বেশ বুঝতে পারছে অরিন তার মা খুব রেগে গেছে। কেননা রাফিয়া বেগম খুব রেগে থাকলে আপনি অথবা তুমি করে বলে। আম্মু বিশ্বাস করো, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কি জানি কি হয়েছে, ফোনে অ্যালার্মটাই বাজলো না। বেশ ইনোসেন্ট ফেস বানিয়ে কথাগুলো বলল অরিন। তা কি করে বাজবে? যতবার অ্যালার্ম বাজে ততবারই তুমি অ্যালার্ম অফ করে আবার শুয়ে পড়ো। তোমাকে আমার বেশ ভালো মতোই চেনা আছে। ছুরি ধরা পড়ার মতো চেহারার অবস্থা হয়েছে এখন অরিনের। অন্যদিকে ওর দিকেই তাকিয়ে মিটমিট করে হাসছে রুহি। অরিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও সাফায় গাইতে গাইতে বলতে লাগলো, আম্মু সত্যি অ্যালার্ম বাজেনি, মনে হয় ফোনটায় কোনো সমস্যা হয়েছে। হয়েছে, এবার থামো, আর বলতে হবে না। মনে রেখো, তুমি আমার পেটে হয়েছো, আমি তোমার পেটে না। আহ থাম তো রাফু, কি শুরু করলি মেয়েটার সাথে সকাল সকাল? মেয়েটাকে তো খেতে অবধি দিচ্ছিস না। এবার একটু চুপ যা, বাচ্চাটা খেয়ে নে। রান্নাঘর থেকে আসতে আসতে বলতে লাগলেন জুবাইদা বেগম। হ্যাঁ গো মেজবু, অনেক হয়েছে, আর কিছু বলো না মেয়েটাকে। অরিন মামুনি, খাওয়া শুরু করো। মাইমুনা বেগম আর রাইসা বেগম একসাথে বলে উঠলেন, এই খবরদার, একদম ওর পক্ষ নিতে আসবে না তোরা। তোদের সবার আদরে ও দিন দিন বাদর হচ্ছে। রাফিয়া বেগম মেয়ের মাথায় ছাঁটি দিয়ে বলতে লাগলেন, উফ আম্মু ব্যথা পাচ্ছি তো। হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলতে লাগলো অরিন। আহা রাফু, কি করছিস? মেয়েটাকে শুধু শুধু কেন মারছিস? যা তো সর এখান থেকে। রাফিয়া বেগমকে সরিয়ে দিয়ে বলতে থাকেন জুবাইদা বেগম। অতঃপর অরিনের মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে বলতে লাগলেন, থাক মা, মন খারাপ করিস না। তোর না কোচিং ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আয় বড় মা তোকে খাইয়ে দেই। অরিনও নাকচ করেনি এই প্রস্তাব। আনন্দের সাথে খেতে থাকে বড় মার হাতে। এদিকে ওদের এমন দৃশ্য দেখে রুহি ভান ধরে বলতে থাকে, হ্যাঁ রে আহিম, মাহি, দিন দিন আমরা কেমন পাত্তাহীন হয়ে যাচ্ছে মনে হয় না? কেউ একটু এমন করে খাইয়েও দেয় না। তুই কি এখনো ছোট আছিস রুহি, যে তোরও আমাদের হাতে খেতে হবে? জুবাইদা বেগম বলে ওঠেন, আহ জবা, মেয়েটাকে এভাবে বলিস কেন? কি এমন চাইছে ও? একটু আমাদের হাতেই তো খেতে চাচ্ছে। আয় মা, মেজমা তোকে খাইয়ে দিচ্ছি। বলে রুহির দিকে লোকমা তুলে দিতে লাগলেন রাফিয়া বেগম। রুহিও বেশ মজা করে খেতে লাগলো। এদিকে আহি ও মাহিও বলতে লাগলো, তাহলে আমাদের কি দোষ? ওদের কথা শুনে মুচকি হাসলেন সকলে। রাইসা বেগম বললেন, আহি মাহি, আয় মা, ছোট মা তোকে খাইয়ে দিচ্ছি। ছোট, তোর একা কষ্ট করে দুজনকে খাওয়ানো লাগবে না। তুই আহিরাকে খাইয়ে দে, আমি মাহিরাকে দিচ্ছি। মাইমুনা বেগম খাবার প্লেট সামনে নিয়ে বলতে লাগলেন। ওদের খাবার মাঝে রাফিয়া বেগম জুবাইদা বেগমকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে জবা, রোদকে কল করবি না?
এতক্ষণে তো মনে হয় ঘুম ছেড়ে উঠে পড়েছে ছেলেটা। আরও দেরি করে ওকে এসব জানালে পরে না আবার রাগ করে ছেলেটা। তা যা বলেছো মেজবু, ছেলেটার বুঝি বয়সের সাথে রাগটাও কেমন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। মেয়েকে খাইয়ে দিতে দিতে বলতে লাগলেন মাইমুনা বেগম। হ্যাঁ, ঠিকই বলেছিস তোরা। এই জন্যই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। যাকগে, এখন কল দিয়ে আগে। মোবাইলে ছেলেকে কল দিতে দিতে বললেন জুবাইদা বেগম। হ্যালো বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। বাড়ির সবাইও ভালো আছে। শুধু তোর আব্বু একটু অসুস্থ। না, তেমন গুরুতর না। আসলে কাল রাতে বোধহয় আবারও প্যানিক অ্যাটাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর দেয়া ওষুধই দিয়েছি। আর বলিস না বাপ, তোর বাবা কি আর আমার কথা শোনে? এতবার করে বললাম আজকে বাসায় থেকে রেস্ট করতে, কিন্তু কে শোনে কার কথা। ঠিকই সুরসুর করে অফিস চলে গিয়েছে। আচ্ছা, আসলে বলবো নে। বাবা, তুই দেশে ফিরবি কবে? আর যে সহ্য হয় না আমার। তুই তাড়াতাড়ি ফিরে আয়। সত্যি বলছি বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি বাবা। তুই সহি সালামতে ফিরে আয়। রাখছি তবে। এতক্ষণ মা ছেলের কথোপকথন শুনছিলেন উপস্থিত সবাই। ফোন রাখতে রাফিয়া বেগম প্রশ্ন করলেন। কিরে জবা, কি হয়েছে? এত খুশি যে? কোনো সুসংবাদ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রোদ ফিরছে দেশে। ও আসছে আগামী সপ্তাহে। আমার খোকা ফিরছে, আলহামদুলিল্লাহ। খুশিতে কান্না করে বলতে লাগলেন জুবাইদা বেগম। সত্যি বড় বউ? রাইসা বেগম উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করছেন। যাক, আলহামদুলিল্লাহ, ছেলেটা সুস্থ মতো ফিরুক তবে। আঁচল দিয়ে চোখের কোণ মুছতে মুছতে বললেন রাফিয়া বেগম। মা, সত্যি ভাইয়া ফিরেছে? হ্যাঁ রে হ্যাঁ, তোর ভাই ফিরছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরেই বললেন জুবাইদা বেগম। বড় বউ, এত খুশির সংবাদ আর তুমি কাঁদছো? বললেন মাইমুনা বেগম। ওরে, এগুলো খুশির কান্না রে সেজো। আমার রোদ যে 6টা বছর পর আসছে। এতগুলো বছর পর আমাকে সামনে থেকে আম্মা ডাকবে। আমার তো খুশিতে গড়াগড়ি করে কান্না করতে ইচ্ছে করছে। বলেই চোখ মুছলেন তিনি। তার এরূপ কথা শুনে বাকি জায়রাও না চাইতেও হেসে দেয়। মাহি তো ভাইয়ের আসার কথা শুনে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু সকলের এত উচ্ছ্বাসের মাঝেও একজন রইল নির্বিকার। সে যে অরিন। সে কি রৌদ্রের আসার কথা শুনে খুশি হয়নি? হয়েছে বই কি, একটু বেশি খুশি হয়েছে। কিন্তু খুশির চেয়েও বেশি মেয়েটার মনে অন্য এক অনুভূতি জাগ্রত হচ্ছে। এই অচেনা অনুভূতির জেরে যে তার হৃৎপিণ্ডের গতি হঠাৎ করেই স্বাভাবিকের তুলনায় একটু বেশি জোরে হচ্ছে। আচ্ছা, এমনটা হচ্ছে কেন? কেন সে রোদের আসার খবর শুনে স্বাভাবিক থাকতে পারছে না? হঠাৎ করে কি হলো তার? বুকটা কি জোরে জোরে কাঁপছে। হঠাৎ করে বুক চেপে ধরল অরিন। ওর এমন কাণ্ডে হতচকিত হয়েই তেড়ে আসে রুহি। কি হয়েছে অরিন? বুকে এভাবে হাত চেপে রেখেছিস কেন? খাবার খেয়েছে নাকি? চিন্তিত হয়ে জিজ্ঞেস করছে রুহি। রুহির এমন কথায় সকলে নিজেদের উচ্ছ্বাস বাদ দিয়ে অরিনের জন্য ব্যস্ত হয়ে ওঠে। আমি ঠিক আছি রুহিপু, কিচ্ছু হয়নি। আচ্ছা, আমি এখন উঠি, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলল অরিন। অরে, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ আম্মু, তুমি টেনশন করো না, আসছি কেমন? সাবধানে যাস। জুবাইদা বেগম বললেন। ওকে। ছোট করে উত্তর দিল অরিন। এরপর চলে গেল সে। বাড়ির বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়াতেই রিক্সা পেয়ে যায় অরিন। তাই আর দেরি না করে চলে যায় সে ক্লাসে। অরিন আবার গাড়িতে করে ততটা যাতায়াত করতে পছন্দ করে না। তার এমন খোলা রিক্সায় বাতাস গায়ে মেখে যাতায়াত করতে ভালো লাগে। বাড়িতে যে কয়টা গাড়ি আছে তার মধ্যে একটা নিয়ে কবির সাহেব আর তার বাবা বের হন, একটা নিয়ে তাশরিক সাহেব বের হন। তায়েব সাহেব তো পুলিশের জিপই ব্যবহার করেন। আর একটা দিয়ে বাড়ির ছেলে মেয়েদের স্কুল কলেজ দিয়ে আসা হয়। অরিনকে অনেকবার করে বলা হয়েছে গাড়ি দিয়ে যেতে, কিন্তু অরিন যে একরোখা, তাই আর কেউ তাকে রিকশায় যাতায়াত করতে বারণ করেনি। এদিকে বাড়ি থেকে রুহি, আহিরা, মাহিরা ওরাও যার যার কলেজে চলে যায়। খোলা রিকশায় বসে ব্যস্ত ঢাকা শহর দেখছে অরিন। বাতাস এসে দোলা দিয়ে যাচ্ছে চোখে মুখে তার। বসে বসে ভাবছে সে রৌদ্রর প্রতি এমন অদ্ভুত অনুভূতির উৎপত্তি ঘণ্টা।
সময়টা ছিল তখনকার সময়, যখন অরিনের বয়স 12 বছর। অরিন তখন ক্লাস 7-এ পড়ে। রৌদ্র বাড়িতে এসেছিল প্রায় 15 দিনের জন্য। কিন্তু তখনও অরিন জানতো না যে এরপর তার রোদ ভাই আর আসবে না। দিনটা ছিল সোমবার। অরিন স্কুল থেকে বাড়িতে ফিরবে এমন সময় তার ভাই অনিক আসে তাকে নিয়ে যেতে। অরিনও খুশি মনে স্কুল থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ অনিক বলে, বনু তুই একটু দাঁড়াবি এখানে, আমার একটা কাজ আছে, আমি 2 মিনিটেই ফিরে আসছি, কেমন? আচ্ছা ভাইয়া। মাথা কাত করে সম্মতি দেয় অরিন। অরিনকে স্কুলের গেটের সামনে রেখেই অনেক পাশের দোকানে যায়। হুট করে সেখানে কোথা থেকে উপস্থিত হয় রিমন, অনিকের ক্লাসমেট। একই ক্লাসে পড়ার দরুন বেশ কয়েকবার বাড়িতে এসেছে সে, এবং সেই থেকে অরিনও তাকে চেনে। রিমন কেমন হুট করে সামনে দাঁড়াতে দেখে অরিন একটু ঘাবড়েছে, কিন্তু নিজেকে বাহির থেকে শান্ত রাখে সে। কি ব্যাপার অরিন, এখানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? স্কুল তো ছুটি দিয়েছে, বাসায় যাচ্ছ না যে? রিমন অরিনের দিকে তাকিয়ে কথাগুলো বলে ওঠে। কেন জানি এই হাঁটুর বয়সী মেয়েটাকে রিমনের বেশ ভালো লাগে। কি সুন্দর দেখতে, মনে হয় যেন আস্ত একটা জীবন্ত পুতুল। আর এর হাসিটা তো একেবারে বুকে গিয়ে বেঁধে রিমনের। রিমন আরও কিছু বলবে, তার আগেই অরিন বলে ওঠে, আসলে ভাইয়া, আমি ভাইয়ের জন্য অপেক্ষা করছি। ও একটা কাজে গিয়েছে, চলে আসলেই বাসে যাব। তাই বলে এই রোদের মাঝে এভাবে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা, ওয়েট এ সেকেন্ড। বলে পাশের একটা দোকানে চলে গেল সে। কিছুক্ষণ পরে রিমন হাতে দুটো আইসক্রিম আর কয়েকটা ডেইরি মিল্ক নিয়ে ফেরত আসে। সেগুলো অরিনের দিকে এগিয়ে দিয়ে বলে, নাও অরি, আইসক্রিমটা খাও, ভালো লাগবে। আর চকলেটগুলো বাসায় গিয়ে খেও, কেমন? না ভাইয়া, লাগবে না, ধন্যবাদ। আরে না বলছো কেন? আমি কি অপরিচিত কেউ? আমাকে তো তুমি চেনোই, আমি তোমার ভাইয়ের ফ্রেন্ড। নাও ধরো এখন, আর না করবে না একদম, ওকে? এই বলে জোর করে খাবারগুলো হাতে দিতে লাগলো অরিনের। অনেকক্ষণ জোরাজুরি করার পর বাধ্য হয়ে সেগুলো হাতে নিল অরিন। যেই না আইসক্রিমটা মুখে দেবে, অমনি কেউ ওর হাতটা খপ করে ধরে নেয়। ধরে রাখা হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পায় রৌদ্র ওর দিকে রক্তলাল চোখ দিয়ে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। অরিন কিছু বলতে যাবে, তার আগেই রৌদ্র রিমনের দিকে তাকিয়ে কটমট করে আঙুল উজিয়ে বলতে থাকে, ওর জন্য তোমার এত দরদ না দেখালে চলবে। আর হ্যাঁ, নেক্সট টাইম কখনো যেন ওর ছায়ার আশেপাশে না দেখি, গট ইট? আর যদি আমার কথা অমান্য করার দুঃসাহস দেখাও, তাহলে এর ফলাফল মোটেও ভালো হবে না। রিপিট, একদম ভালো হবে না। বলে গটগট পায়ে সেখান থেকে অরিনকে টেনে নিয়ে চলে যায় রৌদ্র। আর রিমন পেছন থেকে তাকিয়ে রইল তাদের প্রস্থান। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলল সে। এই রৌদ্রকে বেশ ভালো মতোই চেনে সে। একবার কোনো এক ছেলে যেন কলেজে ওকে কি এক কথা বলেছিল, আর অমনি ও ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ছেড়েছে। এরপর থেকে এই ছেলেকে বেশ ভালোই ভয় পায় সে। অনেকের সাথে বেশ কয়েকবার ওদের বাড়িতে গিয়েছিল, তাও রৌদ্রের অনুপস্থিতিতে, কেননা এই ছেলের উপস্থিতিতে তার বাড়ি যাওয়াও যে এক বিরাট ব্যাপার। কথাগুলো ভেবে ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল রিমন। রিমনের সামনে থেকে অরিনকে নিয়ে কিছুটা দূরে এসে হিচকা টানে অরিনকে নিজের সামনে দাঁড় করাই রৌদ্র। অরিনের হাতে এখনও রিমনের দেওয়া খাবার দেখি মেজাজ চটে যায় রৌদ্র। এক টানে অরিনের হাত থেকে সেগুলোকে নিয়ে রাস্তায় ফেলে দেয় সে। এতক্ষণে এসব কাণ্ডে হতবিহ্বল হয়ে যায় অরিন। কি থেকে কি হচ্ছে এখনও তার বোধগম্য হচ্ছে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সে। কিছু বলতে যাবে, তার আগেই তার চোয়াল আঁকড়ে ধরল রৌদ্রের শক্ত হাতের আঙুল। ব্যথায় চোখ মুখ কুঁচকে আসে অরিনের। পরপরই রৌদ্রের কটমুটিয়ে বলা কথাগুলো কানে আসে তার। অন্যের থেকে কিছু নিতে হবে কেন তোর? কিছু লাগলে আমাকে বলতে পারিস। আবার রাস্তা অন্য ছেলের সামনে দাঁড়িয়েছিলে কোন চাওয়া? অরি, এত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ, কথা বল। জোরে ধমক দিয়ে বলতে থাকে রৌদ্র। এদিকে গালের ব্যথায় হালকা গোঙানি দেয় অরিন। চোয়া থেকে রৌদ্রর হাত সরাতে চেয়েও লাভের লাভ কিছুই হলো না। পরে ব্যথায় আর টিকতে না পেরে চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে অরিনের। অরিনের চোখের অশ্রু দেখে এতক্ষণে হুঁশে ফেরে রৌদ্র। অগত্যা নিজের হাত সরিয়ে নেয় অরিনের চোয়াল থেকে। ইতোমধ্যে রৌদ্রের দানবীয় হাতের থাবায় অরিনের নরম তুলতুলে গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেদিকে চেয়ে রৌদ্রের চোখে মুখে কাতরতা নেমে আসে। অরিন তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। অরিনের কান্না দেখে রৌদ্রর বুকটা ধক করে ওঠে।
সে তাড়াতাড়ি হরিণের মুখটা নিজের দুহাতের আঁচলাই নরমভাবে উপর করে তোলে। অরিনের কান্নারত মুখটার পানে চেয়ে কণ্ঠে একরাশ কাতরতা ঠেলে উদ্বিগ্ন হয়ে বলতে থাকে, সরি সরি জান বাচ্চাটা, একদম সরি। প্লিজ তুই কান্না করিস না। ওরে দেখ দেখ আমায় একবার প্লিজ, বাচ্চা একবার তাকা তাকা আমার দিকে। এই এই যে দেখ আমি কানে ধরেছি।